বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। এমনকি তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাইকেই ভালো আছো। ঈদের পরে আজকে প্রথম ক্লাস নিচ্ছি আমি। তো আজকেও আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে ক্লাস করব। নেটওয়ার্ক টপোলজি নিয়ে একটা ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাসে আজকে নেটওয়ার্ক টপোলজি শেষ হবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজি। আজকের পার্ট দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্ক টপোলজি, ক্লাস 2 মানে ক্লাস 2 নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাস আমাদের একটা হয়েছে টপোলজি। এখানে 6টা তোমরা দেখতেছো, 6টা ছবি দেখতেছো। একটা হলো বাস টপোলজি, স্ট্যাক টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি। এই 6টা টপোলজিতে কম্পিউটার নেটওয়ার্ক করে। এই 6টা টপোলজির গত ক্লাসে আমরা টপোলজির বিস্তারিত আলোচনা সহ বাস, স্ট্যাক আর সম্ভবত রিং টপোলজি পর্যন্ত ক্লাস হয়েছে। আজকে তোমরা যা শিখবে ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি এবং এদের সুবিধা অসুবিধা জানতে পারবে। অর্থাৎ আমরা 3টা টপোলজি সম্পর্কে গত ক্লাসে শিখেছি। আজকে আমরা বাকি 3টা টপোলজি সম্পর্কে আমরা শিখব। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়। এইগুলো কিন্তু আমরা গত ক্লাসে 6টা সম্পর্কে আমরা কথা বলেছি, কিন্তু তারপরও যেহেতু আবারও টপোলজির ক্লাস, তাই 6টা টপোলজির নাম আবারও তোমাদের এখানে দেওয়া হলো। অর্থাৎ গত ক্লাসে 6টা টপোলজির নাম কিন্তু দেওয়া হয়েছে। তো 6টা টপোলজির থেকে বাস, রিং, স্টার 3টা আলোচনা করা হয়েছে, আর ট্রি, হাইব্রিড, মেশ এই 3টা বাকি রয়েছে। তো ওই 3টার সাথে আনুষঙ্গিক অন্যান্য আলোচনা করা হয়েছে। তো কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহৃত হয়। আর টপোলজি সম্পর্কে তোমরা আগের ক্লাসে তোমরা জেনেছো যে টপোলজি হলো নেটওয়ার্ক কিভাবে হয়, এর 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 মানে কি বলে, ফিজিক্যাল অবস্থাটা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যে নেটওয়ার্কিং হবে, সেখানে যে তথ্য আদান প্রদান হবে, এর ফিজিক্যাল অবস্থাটা কি, সেটা কি সেটা কি লম্বালম্বি যাবে, সেটা কি আড়াআড়ি যাবে, সেটা কি রিং আকারে যাবে, সেটা কি স্টার আকারে যাবে, কিভাবে যাবে, এই সিস্টেমটাই হলো টপোলজি। তো আমরা বাস টপোলজি সম্পর্কে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি। তারপর আমি একটু তোমাদের এখানে সংজ্ঞা বলে দেই। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলা হয়। এর আলোচনা সেখানে আছে, সুবিধা অসুবিধাও আছে। আর রিং টপোলজি হলো প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এরূপ টপোলজিকে রিং টপোলজি বলা হয়, অর্থাৎ রিং আকারে গোল, একটার সাথে আর একটা, একটার সাথে একটা, আরেকটার সাথে আর একটা, এইভাবে যুক্ত থাকে। এটা হলো রিং টপোলজি। স্টার টপোলজি, যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে। এখানে দেখা গেছে, এটা তোমরা গত ক্লাসে দেখেছো, প্রয়োজন হলে পিছনের ক্লাসটা আবার দেখে নেবে, ওটা তো ওখানে দেয়াই আছে, যে মাঝখানে একটা হোস্ট কম্পিউটার থাকে। ওই হোস্ট কম্পিউটারকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন দিকে কম্পিউটার যুক্ত হয়। ওই হোস্ট কম্পিউটারকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় তথ্য আদান প্রদান করা হয়। এটা হলো কি স্টার টপোলজি। চলো এবারে যে 3টা বাকি আছে সেই 3টা সম্পর্কে আমরা বিশদ আলোচনা করি।
ট্রি টপোলজি। ট্রি বলতে তোমরা কি বোঝো? ট্রি বলতে বোঝায় কি? গাছ, তাই না? ট্রি মানে গাছ। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এখানে কথাটা কি তোমরা বুঝছো? ট্রি মানে কি? গাছ। একটা গাছ মনে করো, এই গাছের থেকে কি শাখা বের হয়, একটা ডাল বের হয়। সেই ডালের থেকে, একটা ডালের থেকে আরো দুইটা ডাল বের হলো বা তিনটা ডাল বের হলো। সেই যে তিনটা ডাল হলো, ওইটা হলো একটা ডাল, ওটা কি শাখা। ওখান থেকে আরো তিনটা ডাল বের হলো, ওইটা কি প্রশাখা। ওই তিনটা ডাল থেকে আরো দুইটা তিনটা করে বের হলো, এইভাবে আরো প্রশাখা বের হতে থাকে। এর সাথে মিল আছে বিধায় এইটাকে বলা হয় ট্রি টপোলজি। মূল তো একটা গাছ থাকে, তাই না? মূল একটা গাছ থাকে, সেই গাছের থেকে ডাল বের হয়, সেই ডালের থেকে আবার শাখা বের হয়, তার থেকে আবার প্রশাখা বের হয়, এগুলো। তো এখানে একটা হোস্ট কম্পিউটার থাকে, এইটা হলো সেইটা, এই যে এইটা 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 হাব। এখান থেকে দেখো, এইদিকে একটা কম্পিউটার গেছে, এদিকে একটা কম্পিউটার গেছে, এটা এর একটা হাব। এর সাথে দুইটা কম্পিউটার যুক্ত হচ্ছে, এটার সাথে তার একটা, এখান থেকে এইটার থেকে এর সাথে আবার এই দুইটা, এর সাথে আবার এই দুইটা। অর্থাৎ একটা হোস্ট কম্পিউটার থেকে যখন একটা কম্পিউটারে চলে গেল, আর একটা হাব চলে গেল, সে হাবের থেকে আরো দুইটা গেল, সেখান থেকে আরো দুইটা গেল, আরো চারটা গেল, এইভাবে বিশাল আকার। অর্থাৎ যেখানে অনেক বড় নেটওয়ার্কিং এর দরকার, সেখানে কিন্তু ট্রি টপোলজিটা ব্যবহার করা হয়। তো ট্রি টপোলজি হলো, তাইলে আমরা বুঝতে পারলাম কি, গাছের সাথে মিল আছে, অর্থাৎ একটা হোস্ট কম্পিউটার থাকে যার সাথে এটা মিলে তৈরি করা হয়। ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজির একটি সম্প্রসারিত রূপ। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই দেখ, হোস্ট কম্পিউটার এইটা, এর সাথে একাধিক কম্পিউটার, এই একটা হোস্ট, এই হোস্ট আবার এই হোস্টের সাথে, এরকম। অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। এই এইটা এইটা একটা হোস্ট, এই 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 যে দুইটা কম্পিউটার হোস্ট হলো, এই এর হোস্ট হলো আবার এই। ব্যাপারটা বুঝে এসছে? এই দুইটা কম্পিউটার হোস্ট কম্পিউটার, এইটা এর হোস্ট আবার এই, এরকম একটার মূল আরেকটা, আরেকটার মূল আরেকটা। এইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলো হোস্ট হয়। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। ট্রি টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ট্রি টপোলজিটা কি? একটা হোস্ট থাকবে, মানে মূল গাছ, তার থেকে আরেকটা বের হবে, তার থেকে আরো দুইটা বের হবে। তাহলে এখন কথা হলো, এই যে দুইটার হোস্ট হবে এই, আবার এখান থেকে যদি আবার তিনটা চলে যায়, তা সে তিনটার হোস্ট হবে এই, এরকম একটার সাথে আরেকটা সংযুক্ত। ট্রি টপোলজির সুবিধা: অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। নতুন কোনো নোড সংযোজন বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ওইখানে তুমি যে পিকচারটা দেখেছিলে, ওইখানে যদি কোনো একটা নতুন কম্পিউটার অ্যাড করা হয়, তাতে কোনো অসুবিধা নেই। আবার ওখান থেকে একটা যদি সরিয়ে ফেলা হয়, তাতেও আমার নেটওয়ার্কিং এর কোনো সমস্যা হবে না। অসুবিধা: এই টপোলজি কিছুটা জটিল ধরনের। রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। এটা তো আসলেই ঠিক। আমার যদি রুট, যদি যেটাকে বললাম তোমাদের, যে রুট কম্পিউটার যেটা, সেটা যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো আসলে হবেই এরকম, তাহলে তো সেই নেটওয়ার্ক অচল হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, যেহেতু হোস্ট কম্পিউটার, যেটা মূল হোস্ট কম্পিউটার যদি অচল হয়, তাহলে টোটাল নেটওয়ার্ক অচল। কিন্তু এক হোস্টের অধীনে আর এক হোস্ট, তার অধীনে আর এক হোস্ট, সেই হোস্টের অধীনে 5টা কম্পিউটার আছে, ওই হোস্টটা যদি বিকল হয়, তা ওই 5টা কম্পিউটারের কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিকল হবে, কিন্তু বাকিগুলো কিন্তু চলবে। তার মানে যে টোটালটা যাবে তা না, একমাত্র মূল হোস্ট যদি নষ্ট হয়, তাহলে তোমার নেটওয়ার্ক বিকল হবে। কিন্তু কোনো শাখা হোস্ট যদি বিকল হয়, তাহলে ওই শাখা হোস্টের অধীনে যে কম্পিউটারগুলো থাকবে, সেগুলোর যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান সেখানে স্থবির হয়ে পড়বে। হাইব্রিড টপোলজি: বাস, স্টার, রিং,
ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। তোমরা তো হাইব্রিড সম্পর্কে এমনিও বোঝো, তাই না? বিভিন্ন প্রজাতি মিলে যদি কোনো একটা কিছু তৈরি করা হয় সেটা হাইব্রিড। আর বিশেষ করে আমাদের এই এলাকায় তো হাইব্রিড তোমরা ভালোই বোঝো, যে আমাদের এখন যে ফসল হচ্ছে গ্রামে গঞ্জে ঘেরের ঘেরে, এই এলাকায় তো ঘের আছে, তাই না? এই ঘেরের পারে যে ফসল হচ্ছে, এই ফসল দেখা যায় হাইব্রিড ফসল ফলাচ্ছে। একটা বেগুন হয় অনেক বড়, তাই না? তারপরে বিভিন্ন রকমের তরি তরকারি সেটা কিন্তু হাইব্রিড, অর্থাৎ বড় হয়। কেন জানো? বিভিন্ন প্রজাতির জিন এনে ওখানে তৈরি করা হয়েছে। মাছ বিভিন্ন রকমের হচ্ছে, তাই না? এইটা তো এখানে আমরা এটাও, এই নেটওয়ার্কটাও তাই বুঝবো যে বিভিন্ন রকমের টপোলজি মিলে যখন কোনো টপোলজি তৈরি হয় সেটা হলো হাইব্রিড টপোলজি। সেখানে বাস থাকতে পারে, স্টার, রিং ইত্যাদি যে কোনোটাই থাকতে পারে, এটাই হলো হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এই ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা হয়। এইটাই হলো মূলত ইন্টারনেট হাইব্রিড টপোলজি। তার কারণ কি জানো? আমি বাড়িতে বসে একটা নেট ইউজ করছি, অফিস একটা করছে, দেশে একটা করছে, আর এক দেশে আরেকটা করছে, এর প্রত্যেকটার সাথে লিঙ্ক। সে যে নেটওয়ার্ক ব্যবহার করুক, যদি একটার সাথে একটা লিঙ্ক হয়, এই লিঙ্ক করতে করতে অনেক দূরে চলে যায়, তখন সেটা কিন্তু ইন্টারনেট হয়ে যায়। যেমন আমরা ইন্টারনেট ইউজ করি সারা পৃথিবীব্যাপী, এই সারা পৃথিবীব্যাপী কিন্তু একই নেটওয়ার্ক ব্যবহার করে না, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে। আমরা যে এখানে টপোলজি যে ধরনের ব্যবহার, যে কটা কথা বললাম, সবাই যে একই টপোলজি ব্যবহার করে তা না, এক একজন এক এক রকমের টপোলজি ব্যবহার করে। শুধুমাত্র টপোলজি টু টপোলজি যদি লিঙ্ক থাকে, তাহলে সেটা হাইব্রিড টপোলজি, অর্থাৎ সেটা ইন্টারনেট হয়ে গেল। ব্যাপারটা বুঝে আসছে? সুবিধা: এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়। ইন্টারনেট দেখা গেল আমার এলাকায় চলছে না, সমস্যা হচ্ছে, এইখানে যে লাইন আছে সমস্যা, তাতে কি হচ্ছে? অন্য এলাকায় চলবে। তাতে যে এটা টোটালি কখনোই অকেজো হওয়ার সম্ভাবনা নেই। এটা হলো সবচেয়ে শুধু সুবিধা। কিন্তু এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে না, এটা হলো মানে কি বলে, সবাই মিলে, অর্থাৎ সারা পৃথিবী ব্যাপী। সুবিধা: অসুবিধা: এই টপোলজিতে ব্যবহৃত হাব সমূহ সর্বদা সচল রাখতে হয়। সব হাব সব সময় সচল থাকতে হবে, না হলে কিন্তু চলবে না। আর একটা জিনিস শোনো, একটা কথা, আমরা যে ইন্টারনেট ইউজ করি, তাই না? মনে করো তুমি রাত 3টার সময় উঠে, তোমার ঘুম আসতেছে না, তুমি করো, মোবাইল তো একটা তোমার পাশে মাশাআল্লাহ আছে, তাই না? ও মোবাইলটা তুমি দেখা গেল যে একটু নেট কানেক্ট দিয়ে তুমি এখন একটু চালাচ্ছ, তাই না? এখন তুমি করবা কি, একটা মেইল করবা তোমার এক বন্ধুর কাছে, অথবা কোথাও কিছু পাঠাবা, হ্যাঁ চলে যাচ্ছে, কেমনে যাচ্ছে। অথবা তুমি একটা সার্চ করছো, তুমি কোনো কিছু সার্চ করছো, একটা ছবি সার্চ করছো, হ্যাঁ পেয়ে যাবে। দেখা গেল কি, তুমি যশোর বোর্ড অথবা ঢাকা বোর্ডের কোনো কিছু একটা সার্চ করছো, মনে ছিল না, আজকে দেখতে চাইছিলাম, যা ঘুম আসতেছে না, এখন একটু দেখে, রাত বাজে 3টা। তখন তুমি ঢুকে ওইখানে একটা জিনিস সার্চ করছো, হ্যাঁ তোমার ওই পেজ আসবে, তুমি যা খুঁজবা যদি তা থাকে তাও আসবে। কিভাবে আসে? সার্বক্ষণিক ভাবে ওই সার্ভার চালু থাকে। যেসব সার্ভার টাইম টু টাইম চলে, ওইসব সার্ভারে সবসময় সবাই সেবা পায় না। যে সার্ভার গুলা মানুষের সার্বক্ষণিক দরকার, সেটা 24 ঘন্টা ওই সার্ভার গুলা চালু থাকে। অর্থাৎ সেখানে কি শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন রুমের মধ্যে অত্যন্ত দামি দামি যন্ত্রপাতি দিয়ে সেখানে সচল করে রাখা হয়, যেখানে কখনোই ওই সার্ভার বন্ধ হয় না, 24 ঘন্টা ওই সার্ভার চলে। কেন? কি সুবিধা? তুমি এখন একটা মেইল করছো, এই মেইলটা তুমি আমেরিকায় করছো তোমার এক বন্ধুর কাছে, আমেরিকার ওই বন্ধু তো তোমার এখন কম্পিউটারে বসে নাই, তার এলাকায় কাছাকাছি যে সার্ভার, সেখানে সার্ভারে গিয়ে বসে রয়েছে। তোমার বন্ধু সুযোগ পাইছে রাত 3টার সময়, তখন সে ওর মেইল করার কথা দেখে মেইল করছে কিনা, সে নেটে ঢুকলো, নেটে ঢুকে সার্চ দিয়ে দেখে যে, তার মেইলে ঢুকে দেখে যে, ও হ্যাঁ হ্যাঁ আমার ফ্রেন্ড তো মেইল করছে। ওই মেইলটা সে তখন তার কম্পিউটারে নিয়ে সে মেইলটা ডাউনলোড করে নিয়ে পড়ে দেখে কি তুমি লিখছো, অথবা যদি তার প্রয়োজন হয় সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিল। তার রাত 3টার সময় কেমনে পাইলো? ওই রাত 3টা 4টা 5টা কোনো কথা না, ওই সার্ভার 24 ঘন্টা চালু থাকে। এই কথাই বলা হয়েছে যে হাইব্রিড টপোলজি যেহেতু এটা ইন্টারনেট, তাই এর এর হাবগুলো সার্বক্ষণিকভাবে চালু রাখতে হবে। এইটা না পারলে কিন্তু হাইব্রিড চালানো যাবে না, এইটা একটু অসুবিধা আছে। মেশ টপোলজি: যদি কোনো নেটওয়ার্কে
ডিভাইস বা পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এরা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। যদি আমরা এটা মেশ বলি কিন্তু আসলে মেশ এটা নয়, এটা হাইব্রিড মেশ। এখানে কথাটা কি বলা হয়েছে বুঝতে পেরেছ? যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অতিরিক্ত সংযোগ মানে কি খেয়াল করো, এই যে ফার্স্ট এই যে কম্পিউটারটা, এর সাথে যুক্ত আছে কে? এই এর সাথে যুক্ত আছে কে? এইটা, তারপর আবার এইটা, তারপর আবার এইটা, তারপর আবার এইটা, আবার এর সাথে কে যুক্ত আছে? এ এ এ এ এ। অর্থাৎ প্রতিটা কম্পিউটার একাধিক কম্পিউটারের সাথে মিলিত থাকে। এটা কিন্তু একটা জটিল ব্যাপার। অর্থাৎ এই কম্পিউটারটা এখানে যদি 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটারের সাথেই সে তার যুক্ত থাকবে, তাহলে সে একই সাথে ইচ্ছা করলে 10টা কম্পিউটারে পাঠাতে পারবে। তাহলে এটা কিন্তু অনেকটা হাইব্রিডের মতো, মানে একটার সাথে একটা, একটার সাথে একটা, এরকম এই মেশ টপোলজি যেটা, এটা কিন্তু স্পিড বেশি, এটা ভালো, খারাপ না যদি করা যায়। তো এটা এই মেশ টপোলজিটা হলো, তাহলে কি হলো, প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা, এটা কিন্তু এইটাই ডাটা পাঠালাম, তারপরে এ এরে পাঠালো, তারপরে এ এরে পাঠালো, এ এরে পাঠালো স্টার টপোলজির মতো না, তা না, বা রিং টপোলজির মতো তা না, এক কম্পিউটার হয়ে আরেক কম্পিউটার, আরেক কম্পিউটার হয়ে আরেক কম্পিউটার না, তা না। এই কম্পিউটার এখানে কয়টা কম্পিউটার আছে? 1 2 3 4 5 6টা। এই কম্পিউটারটা 5টা কম্পিউটার কি পাঠাতে হবে, তাতে কাউকে ভায়া হয়ে লাগবে না। এই কম্পিউটারটা 5টা কম্পিউটার কি 4টা কম্পিউটার কি পাঠাতে পারবে, তাতে কোনো ভায়া হওয়া লাগবে না। ব্যাপারটা বুঝে আসছে? মানে সরাসরি প্রত্যেকের সাথে যুক্ত, এটা গেলে এটা হলো মেশ টপোলজি। সুবিধা, সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না, এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। এটা সুবিধা আছে, অনেক সহজেই সমস্যার সমাধান করা যায় এবং খুব একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়, স্পিডও ভালো পাওয়া যায়, এটাও ঠিক। অসুবিধা, এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। হ্যাঁ, তা তো একটু হবেই। প্রত্যেকটা কম্পিউটারের সাথে যদি 4টা 5টা কম্পিউটার যদি যুক্ত করতে হয়, একটা কম্পিউটারের সাথে 10টা কম্পিউটার যুক্ত করতে হয়, তাহলে এর তো ইনস্টলেশন এবং কনফিগারেশন করাতে একটা জটিল হবে। নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করাতে হয় বিধায় এতে খরচ বেড়ে যায়। অতিরিক্ত, দেখো 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 দেখো, এই যে কম্পিউটারটা, এর সাথে আছে যুক্ত করে একটা তার টানা লাগবে, এই আবার এটার সাথে আছে তার টানা লাগবে, এর সাথে আছে এখানে লাগবে, এর সাথে আছে এখানে লাগবে। অতিরিক্ত ব্যয়, ব্যয় যেমন জটিলতা তেমন কনফিগারেশন এবং ইনস্টলেশন একটু জটিলতা, তবে স্পিড ভালো। তাইলে আমাদের টপোলজি ছিল কয়টা? 6টা। 6টা টপোলজি সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হয়েছে। চলো দিয়ে আমরা এখন অন্য আরেকটু জিনিস দেখি, সুন্দর একটা জিনিস দেখি। দেখো তো, আমরা যে 6টা টপোলজি বিভিন্ন সময় দেখছি এই পর্যন্ত, টপোলজি সংক্রান্ত টিপস একটু দেখি। বিভিন্ন বোর্ড এবং কলেজ পরীক্ষায় দেখা গেছে টপোলজির চিত্র এমনভাবে উপস্থাপন করা হয় যা দেখে শিক্ষার্থীরা সন্দিহান হয়ে যায়। সাধারণভাবে না বুঝতে পেরে অনেকে উত্তর ভুল করে। নিচে এ ধরনের কয়েকটি চিত্র দেওয়া হলো। তার মানে কি বুঝো, আমরা যে কয়টা চিত্র দেখেছি, 6টা টপোলজির 6টা চিত্র দেখেছি, আমরা তো ওই পর্যন্তই জানি যে সব টপোলজি না এরকমই হবে না, চিত্র একটু অন্যরকমও হতে পারে। দেখা গেল তুমি জিনিসটা বুঝতে পারলা না, না বুঝতে পারার কারণে তুমি মনে করলা না এটা তো ট্রি, এটা তো না না এটা তো ই হয় না, রিং হয় না, এটা মনে হয় স্টার, অথবা এটা মনে হয় ট্রি, এরকম একটা ভাবে তুমি ভুল উত্তর দিয়ে ফেললা। এইটার জন্য এখানে কয়েকটা চিত্র দিয়ে তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে, যাতে করে তুমি অন্যগুলো দেখলেও বুঝতে পারো যেটা অন্য কিছু হতে পারে। ফার্স্ট এখানে 1 নাম্বার চিত্রটা দেখো, 2 3 4 4, তারপরে দেখো 5 6 7 8, অনেকগুলো চিত্র আছে এখানে, তাই না? এই একটা চিত্র আছে 9। তাহলে আমরা দেখি তো কোনটাতে কি বলে, একটু ভালো করে দেখে বুঝে নাও। চমৎকার জিনিস কিন্তু একটা, বুঝছো? ফার্স্ট চিত্র একটা, তুমি কি বুঝো এটা নিয়ে? অথচ তোমাদের সময় দেওয়ার সময় নাই, তোমরা নিজেরা চিন্তা করো, ক্লাস বড় হয়ে যাবে। এখানে ফার্স্ট চিত্রটা কি? এটা হলো স্টার্ট। ফার্স্ট চিত্রটা কি? স্টার। কেমন বুঝলা তুমি? এই
গেছে, এই গেছে, এই গেছে, এই গেছে, স্টার। এই যে মাঝখানে একটাই কিন্তু বেঁকা হয়ে গেছে, একটা তারটা বাঁকা হয়ে গেছে, ওতে কিছু আসে যায় না। সেকেন্ড বাস, এই যে বাস, তুমি মনে করো বাস হলো কি করে, কেন? এই যে সোজা লাইন, এর থেকে একটা কম্পিউটার, একটা কম্পিউটার, একটা কম্পিউটার, একটা কম্পিউটার, বাস কি সোজা লাইনে যায় না? হ্যাঁ। এবারে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো মেশ। এই দেখো এই কম্পিউটারের সাথে এ আছে, বুঝে আসছে? এই কম্পিউটারের সাথেও কিন্তু এখান থেকে এই আছে, এর সাথে এ আছে। মেশটা কিন্তু অন্য কায়দায় বানাইছে, বুঝছো? এগুলো দেখে একটু ঠিক করে নিতে হবে যে এই ধরনের মেশ হতে পারে। 4 নাম্বারটা হলো রিং টপোলজি। রিং, এটা কি রিং আসলে কি বোঝায় বলো তো? এটা কি গোল? এটা কি গোল? গোল না, কিন্তু তারপরে তো রিংটা এরকমই, একটা থেকে আরেকটার সাথে আরেকটা যুক্ত, আরেকটার সাথে আরেকটা, মাঝখানে কোনো হোস্ট কম্পিউটার টম্পিউটার কিছুই নাই, একটার সাথে আরেকটা, সেটা গোল হোক বা এইভাবে হোক, এটা কিন্তু রিং। গোল হইলেও গোল হতে পারতো। আচ্ছা, তারপরে মনে করো বিশেষ করে চিত্র 5 মেশ, এই যে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে, এটা কিন্তু মেশ হবে। একটার সাথে একটা যদি হতো তাহলে বাস হয়ে যেত। আচ্ছা, 6 আবার এখানে একটু আছে, 6 রিং, 6 নাম্বার রিং এর কথা বলছে এখানে। 6, এই দেখো 1 2 3, 1 3 2 3 4 5 6 5 5টা। আচ্ছা যাই হোক, 6 এখানে রিং টপোলজি বলছে, এটা দেখো। আর তুমি বলতে পারো রিং তো গোল হয়, গোল হলে কি হয়? গোল হলে কি হয়? এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটাই, তাই না? এখনো তো তাই, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, খালি গোল না, তাই না? রিং। আচ্ছা গেল 6, তাহলে 6 গেল রিং। 7, চিত্র 7 হলো ট্রি। এই ট্রি, এটা তো ট্রিটা তুমি বুঝতেই পারবা। এই হলো একটা হোস্ট, তার কাছ থেকে এই হোস্ট আসছে, এই হোস্ট আসছে, এই হোস্ট আসছে, এর অধীনে এই হোস্ট থেকে 2 কম্পিউটার, 2 কম্পিউটার, 2 কম্পিউটার, এই 2 কম্পিউটার হোস্ট হলো এই, আর এর হোস্ট হলো এই। ব্যাপারটা বুঝে আসছে? 7 আর 8 কি? 8 হলো মেশ টপোলজি। এইটা হলো মেশ, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক আছে। এই, এটা কিন্তু রিং না, মেশ, কারণ মাঝখানে থাকতেছে, দেখছো? মেশ। এইখানে একটু তাকাই দেখো, এই জায়গাটায় 1 2, 1 2 এবং 3 রিং টপোলজি। 1 2 3, এই তিনটা কিন্তু রিং। এটুকু, আর কিছু নাই মনে করো, এই দাগ, এগুলো কিছু নাই। 1 2 3, এইটুকু এটা রিং। আচ্ছা, 2 3 4 এবং 5 5 টপোলজি। 2 3 4 5, উপরে এটুক বাদ, এটুক বাদ, তাহলে 2 3 4 5 5 টপোলজি। দেখো এই দাগ, এই লাইন আসছে, এই লাইন আসছে, তারে তারে আসছে। এইভাবে যদি আমাদের চিত্র আলাদা আলাদা থাকে, তাহলে কিন্তু আমরা এখানে চিত্রগুলো সুন্দর করে দেখে নিতে পারি। তো সেখানে দেখে দেখে আমরা কিছুটা শিখে নিতে পারি। এরপরে বইতেও তোমরা বিভিন্নভাবে পাবে, সেখান থেকে তোমরা শিখতে পারবে। চলো ছোট একটা একটু ভিডিও দেখে আমরা আজকের ক্লাসটা শেষ What করি। are network topologies? So that's what we're going to talk about. We're first going to talk about the most common wired topologies. And the most common wired topology that's used is the star. Now, in a star topology, all computers are connected to a central wiring point, such as a hub or a switch. All data on a star network passes through this central point before continuing to its destination. Now, one of the major benefits of this topology is that if one computer failed or if there was a break in the cable, the other computers would not be affected because each computer has their own cable connection. However, a disadvantage of the star topology is that if the central hub or switch fails, then all the computers on that central point would be affected. And this is called a single point of failure. If this happens, the entire network goes down. Another type of topology is called ring. The ring topology is a type of network configuration where each computer is connected to each other in the shape of a closed loop or ring. So every computer on this ring has exactly 2 neighbors for communication purposes. Each data packet is sent around the ring until it reaches. Now, the advantage of a ring topology is that they are easy to install and easy to troubleshoot. All data flow would be disrupted. তার ছিঁড়ে গেছে, পুরোটাই কিন্তু নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। And the next one is the bus topology.
The bus topology is very old technology and, like the ring topology, it's not used today that much. This is the kind of network setup where each of the computers and network devices are connected to a single cable or backbone, and this backbone is a coaxial cable. The computers connect to this cable using special connectors called BNC, which are also known as T connectors. One of the advantages of the bus topology is that it is also fairly cheap and easy to implement. However, a disadvantage of the bus topology is that it requires that the cable be terminated at both ends using terminators. In order for this setup to remain operational, there must not be any open connections, including the ends that attach to the computers. So if a computer is removed or if the terminators are loose or missing, then the cable would be open and then data would bounce back. And this bounce is known as signal reflection. And if this happens, data flow would be disrupted. And there is also the mesh topology. Now, in a mesh topology, each computer on the network is connected to every other computer on the network. So by having so many connections, it handles failure very well. In this illustration, there are 4 computers with 3 connections on each computer, which makes a total of 12 connections for this network. Now, the advantage of a mesh topology is that it creates a high reach to each other. However, because of the amount of cabling and network cards that have to be used, mesh topologies can be expensive, used on wide area networks like the Internet. In fact, the Internet is a good example of a mesh topology because the Internet is made up of numerous routers all over the world that are connected to each other to route data to their intended destination. So even if a few routers go down, the data will get rerouted using a different path to ultimately reach their destination. So the Internet is very redundant because it's using a mesh topology. So now we're going to talk about wireless topologies. So let's start with the infrastructure wireless topology. Now this topology uses a combination of wired and wireless devices. Now this is very similar to a star topology with a wireless access point that's also connected by a cable to the same switch. The wireless access point is here so that wireless devices such as laptops, tablets, cell phones, etc. can connect wirelessly to the network. So the wireless access point acts like a bridge between the wireless network and the wired network. Now the infrastructure topology is not limited to a single wireless access point. In fact, you can have multiple wireless access points if you want. Ad hoc is a very simple wireless topology, and it's simple because it doesn't rely on any infrastructure such as cables, routers, servers, or wireless access points. All the devices in an ad hoc network wirelessly connect to other devices in a simple peer-to-peer network. They directly connect to each other without using a centralized device, such as a Wi-Fi router or access point. And because they directly access each other without a server or router in between, each device is responsible for its own security and permissions. Ad hocs are useful for setting up a quick wireless network on the fly where devices can share data without the need of an existing wireless network. Wireless mesh topologies are similar to wired mesh topologies, where devices are interconnected with each other, but with the exception that they are wirelessly interconnected. So for example, let's say you wanted to deploy multiple wireless access points all throughout a building so that wireless devices that are in different areas are able to access the internet. So normally you would have a modem that brings in the internet to the building, and then you would also have a switch that's connected to the modem. And then you would connect each wireless access point with a cable to the switch. So by doing it this way, this requires extra cabling, and it would also require extra time running the cables through the building. So this is more expensive and more time-consuming. Now a wireless mesh topology would be similar to this setup,
but without the need of these extra cables. In a wireless mesh, each wireless access point will talk to other wireless access points to create a seamless internet connection for wireless devices to connect to. It would connect to the nearest wireless access point, and then this access point would and then eventually find its way back to the modem. So no matter which access point that you're connected to, you will still have internet access because all the access points are in constant communication with each other and the modem. And even if one doesn't matter, because the other so a wireless mesh topology is very redundant because there are many wireless access points. এবারে আমরা একটা ভিডিও দেখলাম, এখন একটু বাড়ির কাজটা নিয়ে নাও। এখানে আজকে যে কয়টা দেওয়া হয়েছে, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি, এটা সংক্ষেপে বর্ণনা করবা। আর ট্রি টপোলজি, হাইব্রিড, মেশ টপোলজি সুবিধা অসুবিধা আলোচনা করবে, এটা সুন্দরভাবে পড়ে নেবে। তো আজকের মতো তাহলে তোমাদের শেষ করছি। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আগামী দিন আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।